শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয়দের পুশ ব্যাংক সংক্রান্ত বক্তব্যকে আমলে নিতেই নারাজ নয়াদিল্লি, উল্টো বাংলাদেশকেই নাগরিকত্ব যাচাইয়ের পরামর্শ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি নিয়ে মুখে কুলুপ বিরোধী দলগুলোরও, এনসিপি খুঁজে পাচ্ছে ইতিবাচক দিক। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের মানুষের অন্যতম আস্থার জায়গা সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির শেষ পর্ব। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশ ব্যাংক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। 7 মে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে। পুশ ব্যাংক নিয়ে প্রেস ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত কয়েকদিনে এই ধরনের মন্তব্য তারা লক্ষ্য করেছেন। তবে মূল বিষয় হলো ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। জয়সওয়াল জানান, বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাইয়ের 2860টির বেশি মামলা ঝুলে আছে। এর মধ্যে অনেক আবেদন 5 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনে। দলটি অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রশ্রয় দিচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। মেয়াদ শেষ হওয়ার মাত্র 72 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে গেছে অন্তর্বর্তী সরকার। তীব্র সমালোচনার মধ্যেই চুক্তিটি সই হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা নিয়ে উদ্বেগ ও সমালোচনা চলছে। জাতীয় সংসদে একজন স্বতন্ত্র সংসদ সদস্য চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন। তবে সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচক প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পর্যন্ত চুক্তি নিয়ে প্রকাশ্যে কিছু উচ্চারণ করেনি। এই বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 5 মে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং বাংলাদেশ চুক্তি বাতিলের পথে যাবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি বাণিজ্য মন্ত্রী। অবস্থা বিবেচনায় মনে হচ্ছে চুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর অবস্থান প্রায় একই রকম। জামায়াত দলীয়ভাবে আলোচনা পর্যালোচনা করে এই বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, দলীয়ভাবে ইতিমধ্যে তারা এ বিষয়ে আলোচনা করেছেন। এ নিয়ে আরো আলোচনা হবে। গত 29 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্য চুক্তিটিকে জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কিন্তু প্রশ্নটি সংসদের চলমান বিষয়ের উপরে না হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এটিকে পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করেননি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আগে দর কষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেন, বাণিজ্য চুক্তি করার আগে বিএনপি ও জামায়াত সম্মতি দিয়েছিল। তার ওই বক্তব্যের প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কোনো চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেনি। জামায়াতের আমির অস্বীকার করলেও চুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছেন এনসিপির কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, এই যে চুক্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 72 ঘন্টা সময়ের মধ্যে এই চুক্তির সঙ্গে এনসিপি অ্যালাইন ছিল না, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি বিএনপি এবং জামায়াত উভয়ই অ্যালাইন ছিল এবং আমরা এই চুক্তির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। আলাউদ্দিন মোহাম্মদ জানান, এনসিপি চুক্তির শর্ত বিবেচনা করে দেখেছে, এর কিছু শর্ত দীর্ঘমেয়াদে দেশের জন্য ভালো। বগুড়া সদর উপজেলায় 14 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ভুক্তভোগীর আত্মীয়, স্থানীয়ভাবে সে জিনের বাচ্চা নামে পরিচিত। মামলার এজাহার অনুযায়ী বর্তমানে ওই কিশোরীর 7 মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা 5 মে 2026 মঙ্গলবার থানায় মামলা করেন। অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে গর্ভপাতের চাপ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, অভিযুক্ত মাহফুজুর স্থানীয়ভাবে জিনের বাচ্চা নামে মানুষকে ঠকান এবং তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি বলেন, এর আগে মামলা মকদ্দমা পাওয়া যায় নাই, কিন্তু উনি জিনের বাচ্চা সেজে কবিরাজ সেজে বিভিন্ন দিন থেকে এই কবিরাজগিরি করছে ও লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেই। মাহফুজারকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্রও। এক্স-রে রিপোর্ট পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার। বেডে ফেরার আগে তিনি আগে গেলেন চিকিৎসকের সন্ধানে, কিন্তু তাদের অফিস রুমে পরিচিত কাউকে পেলেন না। হাতের ক্যানোলাটা বেশ জ্বালাচ্ছে, ওটা খোলা দরকার। অগত্যা ওয়ার্ডে ঢুকে একজন নার্সকে অনুরোধ করে ক্যানোলাটা খুললেন। নার্সটা একটু নরম মনের, তার সঙ্গে কথা বলে জানতে পারলেন গতকাল শার্ট প্যান্ট পরে বসে থাকা লোকটা একজন সিনিয়র স্টাফ নার্স। উনার ব্যবহার নিয়ে অনেকেই অভিযোগ করেন। ক্যানোলা খোলা হয়েছে, বৃহস্পতি এবং শুক্র দুটো দিন অন্তত হাতটা স্বাধীন হোক। এই সময়ে তিনি কিছু খেতে চান, হোক সেটা তরল। বিকেলে চিকিৎসক এলেন, তাকে বললেন সে কথা। চিকিৎসক লিখে দিলেন ওরাল ইনটেক, লিকুইড সেমি লিকুইড। কদিন পর একটু ডাব, স্যুপ হলেও তো খেতে পারবেন। খালাতো বোন আসবেন আগামীকাল, ওকে বলে দেবেন একটু সুজি রান্না করে আনতে। জানতে পারলেন পাশের বেডে থাকা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, কারণ তার ওজন বেশি। এ অবস্থায় তাকে অপারেশন করা যাবে না, হার্নিয়ার রোগী। চিকিৎসকরা বলেছেন ওজন কমিয়ে তারপর আসুন। 1 সপ্তাহ থেকে তিনি আজ চলে যাচ্ছেন মন খারাপ করে। আশা করেছিলেন অপারেশন করিয়ে ঝামেলামুক্ত হয়ে বাড়ি ফিরবেন, কিন্তু ঝামেলা মিটল না। বিপরীত দিকে থাকা এক রোগীর সামনে এক নার্স দাঁড়িয়ে। রোগীটি হঠাৎ জোরে কথা বলে উঠল, গত 15 দিনে আমার প্রায় 30,000 টাকা টেস্ট আর বাইরে থেকে ওষুধ কিনতে গেল। সরকারি হাসপাতাল যদি এত খরচ কেন? তবে এর চেয়ে তো বেসরকারি হাসপাতালই ভালো ছিল। 30,000 টাকায় আমার অপারেশন করে দিতে চেয়েছিল ওরা। পরদিন রিপোর্ট পেতে পেতে দুপুর গড়িয়ে গেল। চিকিৎসকরা সকালের রাউন্ড দিয়ে গিয়েছেন, এখন আর কাউকে পাওয়া যাবে না। আগামীকালও কেউ আসবে না। শুক্রবার ছুটির দিন। শনিবার সকাল 11টার দিকে চিকিৎসকেরা এলেন, সমস্ত এক্স-রে সিটি স্ক্যান রিপোর্ট দেখলেন, তাতে লেখা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। চিকিৎসক পেট টিপলেন, তারপর নিজেরা আলাপ করলেন লাম্প হয়ে গেছে, এটা ওপেন করা ঠিক হবে না।
রোগীকে বললেন, আমরা আপনার অপারেশনটা এখন করতে পারবো না, আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি, 6 সপ্তাহ পর আবার আসতে হবে আপনাকে। 7 দিন ধরে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ চলায় এখন ব্যথা নেই বললেই চলে। হাসপাতাল ছাড়তে হবে ভেবে এক ধরনের আনন্দও কাজ করছে মনে। আবার গতকালের রোগীর অনুভূতিটাও হচ্ছে। ঝামেলামুক্ত হতে পারলেন না তিনি। ঝামেলামুক্ত বোধহয় কেউই হতে পারছে না এই দেশে কোথাও। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস 7 মে দেশের শেয়ার বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবকটি সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুরো সপ্তাহ জুড়েই বাজারে দর বৃদ্ধির চেয়ে পতনের প্রবণতা বেশি দেখা গেছে, যদিও বড় ধরনের ধসের পরিস্থিতি তৈরি হয়নি। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 14.26 পয়েন্ট কমে 5234.10 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহ ভিত্তিক সূচক ডিএসইএস 0.35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1058.16 পয়েন্টে। এছাড়া ব্লু চিপ সূচক ডিএসই 30 কমেছে 7.47 পয়েন্ট, যা দিন শেষে 2001.61 পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে এদিনে মোট 397টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে 127টি দর বেড়েছে, 198টির দর কমেছে এবং 72টির দর অপরিবর্তিত রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণ ভাগের শক্তি দেখিয়ে জিতেছিল পিএসজি। 6 মে রাতে ফিরতি লেগে তারা দেখালো কিভাবে রক্ষণ আগলে রেখে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর 3 মিনিটের মধ্যে গোল করে পিএসজি। শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোলটা শুধু ব্যবধানই কমিয়েছে। সেমিফাইনাল থেকে বায়ার্নের বিদায় ঠেকাতে পারেনি। আর এই ম্যাচ জিতে এখন ইতিহাসের একটি পাতায় রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি। 2019 সালে লিভারপুলের পর টানা 2 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা প্রথম দল পিএসজি। আগামী 30 মে বুদাপেস্টের ফাইনালে আর্সেনালকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ সংস্করণ শিরোপা ধরে রাখা দ্বিতীয় দল হবে পিএসজি। এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পেরেছে শুধু রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের কোচিংয়ে 2016 থেকে 2018 পর্যন্ত টানা 3 বার শিরোপা জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। রিয়াল মাদ্রিদ ছাড়া এতদিন সবার জন্য যে স্বপ্ন দেখিয়েছিল মানা, সেই স্বপ্ন দেখতে শুরু করেছে প্যারিসের ক্লাবটি। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।